ওভারঅল তোমাদের নলেজ রাখতে হবে। তারপরও যে এখান থেকে এগুলো পড়লে আশা করি যে তোমাদের কমন আসবে। আর ধারাবাহিকভাবে যদি প্রশ্ন না আসে সেটা তাহলে তো সেটা বুঝোই। তো একটা বা দুইটা পরীক্ষা গেলে বোঝা যাবে যে আসলে কীরকম হবে পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটা। আচ্ছা, তবু আজকে আমরা হলো পোয়েট্রিক্সটা পড়বো। এই পোয়েট্রিক্সের মধ্যে মানে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো মনে হবে বেশি ইম্পর্টেন্ট এগুলোর সাথে স্টার মার্ক করে দিব। ওকে, আচ্ছা দেখো, আমাদের হলো লিটারেরি ক্রিটিসিজমের আজকে প্রথম টপিক পোয়েট্রিক্সের ব্রিফ ডিসকাশন, মানে ইম্পর্টেন্ট ব্রিফগুলো আমরা একটু আলোচনা করব। আর আগে বলছি কি ক্রিটিসিজমের ব্রিফগুলো তোমাকে একটু ডিপলি নলেজ রাখতে হবে। ওকে, এটা হচ্ছে তোমার অনেক সময় দেখবা তুমি পার্ট বি থেকেও তোমার এর জন্য প্রশ্ন হচ্ছে, আবার কোনো ক্ষেত্রে দেখবা পার্ট সিতে তুমি যে ইনফরমেশন পড়ছো এটা থেকেও পার্ট এর মধ্যে প্রশ্ন মানে চলে আসতেছে, এরকম কাহিনী হয়ে থাকে ক্রিটিসিজমে। তো ওই রকমভাবে যেন প্রতিটা জিনিসই আনসার করে আসতে পারো, ওই রকমভাবে মেন্টালি প্রিপেয়ার থাকবা সবাই। আর এই পরীক্ষার আগে তোমাদের কতদিন অফ আছে? ক্রিটিসিজম পরীক্ষার আগে কতদিন অফ? 2 দিন না 3 দিন মনে হয়। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আজকে মনে হয় মানে আবহাওয়াটা একটু অন্যরকম, নেটের মানে অনেকক্ষণ লাগছে আমার ক্লাসটা স্টার্ট করতে। আজকে 7:57 থেকে ক্লাস স্টার্ট করতেছে, কিন্তু দেখা যাচ্ছে যে স্টার্ট হচ্ছে না। বারবার ফেসবুক থেকে বের হয়ে বারবার চেষ্টা করছি। এই পরীক্ষার আগে তোমাদের অফ কয়দিন? 3 দিন খুব সম্ভবত, 3 দিন বা 4 দিন, 2 দিন না, 2 দিন হলো লিঙ্গুইস্টিক্সের মধ্যে। তো সবাই চেষ্টা করবা প্রতিটা মানে পরীক্ষার আগে ক্রিটিসিজমটা স্পেশালি ক্লাসগুলো দেখবা, স্পেশালি যে সামারি ক্লাসগুলো, টেক্সটের ক্লাসগুলো যেটা পড়ছিলাম আমরা, এই টেক্সটের ক্লাসগুলো দেখবা। প্রশ্নের ক্লাস পরীক্ষার সময় দেখার কোনো প্রয়োজন নাই, এটা অলরেডি দেখে ফেলছো, অলরেডি প্রশ্ন পড়ে ফেলছো, বুঝে ফেলছো। কিন্তু পরীক্ষার আগে হলো তোমরা দেখবা কি এখানের টেক্সটের ক্লাসগুলো দেখবা ইনশাল্লাহ, তাহলে এই ক্রিটিসিজম নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম আই থিঙ্ক থাকবে না। আচ্ছা যাই হোক, আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেই। দেখো, টপিক হি পোয়েট্রিক্স বাই অ্যারিস্টটল। তো এখানে কিন্তু আমি বলছি না যে অ্যারিস্টটল কে, এখন কিন্তু এটাও প্রশ্ন আসতে পারে যে হু ওয়াজ অ্যারিস্টটল, অ্যারিস্টটল কে। এখন মনে করো তুমি জানো না, কিন্তু সামারিতে কিন্তু পড়ছিলা অ্যারিস্টটল কে ছিলেন। অ্যারিস্টটল ছিলেন একজন গ্রিক ফিলোসোফার, এটা দিলেও কিন্তু হয়ে যাবে। গ্রিক ফিলোসোফার অ্যান্ড ক্রিটিক, এটা মাথার মধ্যে গেঁথে রাখো যে অ্যারিস্টটল কে ছিলেন, তার পরিচয়টা সংক্ষেপে। ওকে, প্রতিটা টেক্সটের যে অথর, এই অথরকে, এই প্রশ্ন আসতেই পারে। যদিও প্রশ্নটা যদি তোমাদের সেট সাজেশনেও না থাকে তবু এটা আসতেই পারে। আচ্ছা, প্রথম প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য নিক নেম অফ অ্যারিস্টটল। অ্যারিস্টটলের ছদ্মনাম কি? ছদ্মনাম না, ডাক নাম কি? ছদ্মনাম হলো সিউডোনিম, যেটা অনেক অথর মানে পেন নেম হিসাবে তার সাহিত্যকর্মের মধ্যে ইউজ করে। আর নিক নেম মানে হলো ডাক নাম। ওকে, অনেকের ডাক নাম থাকে না, তো অ্যারিস্টটলের ডাক নামটা কি? তো প্রথম প্রশ্নটা কি হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য নিক নেম অফ অ্যারিস্টটল। অ্যারিস্টটলের ডাক নাম কি? স্টেগিরিট। ওকে, স্টেগিরিট একটা জায়গার মানে সে যেখানে বসবাস করতো এটার নাম ছিল স্টেগিরি, এইখান থেকে নামটা মূলত স্টেগিরিট হয়েছে। এটা তেমন ইম্পর্টেন্ট না, শুধু জেনে রাখবা। 2 নাম্বার প্রশ্ন খুব ইম্পর্টেন্ট পার্ট এর জন্য, হোয়াট ইজ পোয়েট্রিক্স। পোয়েট্রিক্স কি? পোয়েট্রিক্স হলো একটা ট্রিটিস মানে কি গ্রন্থ বা একটা শাস্ত্র, এটা বই এক কথায়। পোয়েট্রিক্স ইজ আ ট্রিটিস অন লিটারেচার, সাহিত্যের উপরে একটা গ্রন্থই হলো ট্রিটিস। ওকে, তারপর বলছে 3 নাম্বার প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য পারপাস অফ রাইটিং পোয়েট্রিক্স। এখানে পোয়েট্রিক্সের পি ক্যাপিটাল হবে। আচ্ছা, আমাকে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি এটাকে টাইপ করে দিছিল, এ আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও তো, আমি মানে কে নক দিছিল আমার এটা খেয়াল নাই। আজকে শুধু আমি উল্টাপাল্টা লাগাচ্ছি সব কিছু। হোয়াট ওয়াজ দ্য পারপাস অফ রাইটিং পোয়েট্রিক্স। এই যে পোয়েট্রিক্সটা অ্যারিস্টটল লিখছে বা অ্যারিস্টটল যে এটার
উপরে যে বিভিন্ন মতামত সে প্রকাশ করছে, এটার পারপাসটা কি ছিল, উদ্দেশ্যটা কি ছিল। তো চলো দেখি কি ছিল। টু রিপ্লাই টু প্লেটোস অ্যাট্রাক অন পোয়েট্রি, এই যে প্লেটো যে পোয়েট্রির উপরে আক্রমণাত্মক মন্তব্য করছিল, এই মন্তব্যর রিপ্লাই দেওয়ার জন্য, উত্তর দেওয়ার জন্য, অ্যান্ড টু সেট অ্যারাইট দ্য নেচার অ্যান্ড ফাংশন অফ লিটারেচার, এবং সাহিত্যের ধরন কি রকম, সাহিত্যের কাজ কি, এটা ঠিকভাবে যথাযথভাবে কি করা, যথাযথভাবে এটা সেট করে দেওয়া। ওকে, বুঝতে পারছে? তারপর এটা হলো 2 স্টার। 3 নাম্বার প্রশ্নটা হলো তেমন ইম্পর্টেন্ট না, 2 স্টার ধরতে পারি আমরা। এত 2 স্টার 3 স্টার বুঝবো না, সব পড়বা। হাউ ডাজ এরিস্টটল ডিফাইন পোয়েট্রি, এরিস্টটল পোয়েট্রিকে কিভাবে ডিফাইন করছে, সংজ্ঞায়িত করছে, কিভাবে সংজ্ঞা প্রদান করছে। তো এরিস্টটল বলছে, এরিস্টটল ডিফাইন্স পোয়েট্রি অ্যাজ আ কাইন্ড অফ ইমিটেশন। উনি পোয়েট্রিটাকে ডিফাইন করছে, সংজ্ঞায়িত করছে যে পোয়েট্রিটা হলো এক ধরনের অনুকরণ। তারপর 5 নাম্বার প্রশ্ন, হোয়াট ইজ দ্য গ্রিক ওয়ার্ড ফর ইমিটেশন, ইমিটেশনের গ্রিক শব্দ কি, অথবা একই প্রশ্ন অন্যভাবে আসতে পারে, হোয়াট ইজ দ্য ইংলিশ ওয়ার্ড ফর মিমেসিস, মিমেসিসের ইংলিশ শব্দ কি, ইংরেজি ওয়ার্ড কি। দেখো, ইমিটেশনের গ্রিক ওয়ার্ড হলো মিমেসিস, আর মিমেসিসের ইংলিশ ওয়ার্ড হলো ইমিটেশন, মানে ভাইস ভার্সা, উল্টাপাল্টা। বুঝতে পারছি? চলো দেখি। দ্য গ্রিক ওয়ার্ড ফর ইমিটেশন ইজ মিমেসিস, এই ইমিটেশনের গ্রিক শব্দ হলো মিমেসিস। প্রশ্ন বুঝতে হবে, এখানে কি ইমিটেশনের গ্রিক ওয়ার্ড চাইতেছে নাকি মিমেসিসের ইংলিশ ওয়ার্ড চাচ্ছে। বুঝতে পারছি? প্রশ্ন বুঝতে হবে। আবার যদি বলেন, প্রশ্ন কিন্তু 5 নম্বরে প্রশ্ন কিন্তু দুইটা, প্রথমে যে গ্রিক ওয়ার্ড বলছি, তো গ্রিক ওয়ার্ডের আনসার করে ফেলছি, এখন কিন্তু ইংলিশ ওয়ার্ড বাকি আছে, তো ইংলিশ ওয়ার্ড বলবো। দ্য ইংলিশ ওয়ার্ড ফর মিমেসিস ইজ ইমিটেশন, ইমিটেশন। ওকে, তো প্রথম 5টা ব্রিফ সকলের কাছে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তোমাদের যে 5টা টপিক ক্রিটিসিজমে পড়ানো হয়েছে, এই 5টা টপিকের শুধু সামারিগুলো, মানে টেক্সটের ভিতর থেকে যেগুলো আমরা পড়ছি, এগুলোর আলাদাভাবে তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব না। ওকে, হ্যাপি? এগুলো দিয়ে দিব না তোমাদেরকে, ওইটা তোমরা দেখবা, ওইটা তোমাদের পরীক্ষার সময় আমি মনে করি কাজে লাগবে। 5টা ব্রিফ সকলের কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, কিছু কিছু ব্রিফ আমি অ্যারিস্টটলের বই থেকে আনছি, এটা তোমরা দেখতে পারবো। আর টেক্সটটা যদি তোমাদের মনে থাকে তাহলে ক্লিয়ার হয়ে থাকবে। ক্লিয়ার হয়েছে কিনা? তো এখন তোমাদের অনলাইনে আপাতত কোনো কাজ নাই, কি পার্ট বি এবং পার্ট এর ওয়েপন দেওয়া হবে কখন বলে দিচ্ছে গ্রুপের মধ্যে, 17 বা 20 তারিখ এই দিকে দেওয়া হবে। তো এর আগে এসে অনলাইনে ঘাটাঘাটি করার কোনো প্রয়োজন না। আমি তোমাদেরকে ক্রিটিসিজম ক্লাস যখন নিব তার আগের দিন রাত্রে বলে দিব, শুধু ওই 1 ঘন্টা বা 1.5 ঘন্টার সময় শুধু অনলাইনে থাকবা, তারপর পড়াশোনা করো। আজকে কত তারিখ? 14 তারিখ, তো আর 10 দিন 9 দিন আছে, সো পড়াশোনা করো। অনলাইনে টাইম পাস করার কোনো প্রয়োজন নাই, নিজের ভালোটা নিজেরা বুঝো। তোমরা অনার্স 3rd ইয়ারে পড়ো, ওকে? নিজের ভালোটাই সব, মানে তোমার শুভাকাঙ্ক্ষী অনেকেই থাকবে, কিন্তু নিজের ভালোটা তোমাকে নিজেই বুঝতে হবে। দিন শেষে তুমিই তোমার, অন্য কেউ তোমার থাকবে না। 6 নাম্বার, হোয়াট আর দ্য অবজেক্টস অফ ইমিটেশন ইন পোয়েট্রি, পোয়েট্রির মধ্যে যে ইমিটেশন করবে, অনুকরণ করবে, এটার অবজেক্টটা কি হবে, এটার বিষয়বস্তুটা কি হবে? হিউম্যান বিংস, মানুষ জাতি, মানব জাতি। ওকে, সেটের মধ্যে আছে ম্যান ইন অ্যাকশন, মানে মানুষের কাজ আর কি। কিন্তু তুমি প্রশ্নের উত্তরটা এভাবে দিতে পারো যে দ্য অবজেক্টস অফ ইমিটেশন ইন পোয়েট্রি আর হিউম্যান বিংস। ওকে, এটা আই থিঙ্ক এটা তোমাদের সামারিতে আছে, তো এটাই তোমাদের জন্য ইজি, তো এটাই দাও। তারপর 7 নাম্বার, ও আচ্ছা এটা একটু ইম্পর্ট্যান্ট, 6 নাম্বারটা, মিমেসিসেরটা ইম্পর্টেন্ট।
তারপর কি বলছে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য পোয়েট, কবির কাজ কি, ফাংশন, কবির কার্যাবলী কি, কবির কাজ কি। দ্য ফাংশন, এটা ওই সেট সাজেশনতে একটু ভিন্ন করে ফেলছি। দ্য ফাংশন অফ দ্য পোয়েট ইজ টু রিলেট হোয়াট মে হ্যাপেন অ্যাকর্ডিং টু দ্য লজ অফ প্রবাবিলিটি অর নেসেসিটি। তো একজন কবির ফাংশন হলো যে জিনিসটা হতে পারে প্রবাবিলিটি, সম্ভাবনা এবং প্রয়োজনীয়তার আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী যে জিনিসটা হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, এটাকে রিলেট করা, এটাকে বর্ণনা করা, এটাই মূলত কবির কাজ, কবির ফাংশন। হোয়াট আর দ্য ম্যানার্স অফ ইমিটেশন, ইমিটেশনের ম্যানার্স মানে ধরনগুলো কই রকম হতে পারে, এটা সেট সাজেশনের থেকে তোমাদেরকে যখন টেক্সট পড়াইছিলাম তখনই আমি এটাকে তোমাদের কারেকশন করে দিছি। এটা হচ্ছে তিনটা ভাবে হতে পারে। একটা হলো ড্রামাটিক, মানে এই যে অ্যাকশনের মাধ্যমে যেটা ড্রামাতে হয়ে থাকে, ন্যারেটিভ যেটা এপিকের মধ্যে হয়ে থাকে, দ্য কম্বিনেশন অফ বোথ মানে দুইটার সংমিশ্রণ। তো এভাবে দাও, এটাই বেটার। তারপর হোয়াট ইজ মার্গেরিটস, হোয়াট ইজ মার্গেরিটস মানে এটা হচ্ছে হোমারের একটা কমিক এপিক, হোমারের একটা রাইটিং। ওকে, তো এটার সম্পর্কে আমাদের তেমন বিস্তারিত জানার প্রয়োজন নাই। আচ্ছা দেখো 10 নাম্বার, টু হুইচ ডিড এসকাইলাস গিভ দ্য ফার্স্ট প্লেস অফ ইম্পর্টেন্স, মানে এসকাইলাস কোন বিষয়টার উপরে সবচেয়ে বেশি মানে প্রথম গুরুত্ব দিছে, প্রথম প্রাধান্যতা দিছে, সে সবচেয়ে বেশি প্রায়োরিটিটা সে কোন বিষয়টার উপরে দিছে। একটা নাটক যে সে লিখছে, একটা ট্র্যাজেডি যে সে লিখছে, টু ডায়ালগ কথোপকথনের মধ্যে মানে মানুষের কথার মধ্যে, ক্যারেক্টারের কথার মধ্যে সবচেয়ে গুরুত্ব সে দিছে। ওকে, আমি কিন্তু এখানে শর্টলি লিখে ফেলছি, যারা শর্টলি লিখতে পারো শর্টলি লিখবা, আর যারা হলো পুরো সেন্টেন্সটা সাজিয়ে লিখতে পারো সাজিয়ে লিখবা। আচ্ছা, হোয়াট ইজ কমেডি, কমেডি কি, কমেডি ইজ দ্য ইমিটেশন অফ ম্যান, কমেডি হলো মানুষের অনুকরণ, ওর্স দেন দ্য অ্যাভারেজ, সাধারণ মানুষ মানে অ্যাভারেজ মানুষের থেকে খারাপ মানে এর থেকে নিম্ন এই মানুষের অনুকরণ, ইন দ্য সেন্স অফ রিডিকিউলাস, রিডিকিউলাস মানে ব্যঙ্গ হাস্যরসাত্মক অর্থে। এক কথায় কমেডির মধ্যে হলো হাস্যরসাত্মক ভাবে যে বিভিন্ন জিনিসগুলো প্রেজেন্ট করা হয়, এই কথাটাই এখানে বোঝানো হচ্ছে। ওকে, হোয়াট ইজ ট্র্যাজেডি, হোয়াট ইজ ট্র্যাজেডি, ট্র্যাজেডি কি, ট্র্যাজেডি ইজ আ রিপ্রেজেন্টেশন, ট্র্যাজেডির সংজ্ঞা কিন্তু এটাই দিবা। আর যেহেতু এটা আমরা পোয়েট্রিক্স পড়তেছি তাই কিন্তু অ্যারিস্টটলের আলোকে আমরা কমেডি প্লাস হলো ট্র্যাজেডির সংজ্ঞা প্রদান করতেছি। কিন্তু মনে করো তুমি যদি মনে করতেছো যে কমেডিটা কি আমি একটু অন্যরকম ভাবে দিব, তুমি মনে করো যে কমেডিটা আমি একটু অন্যরকম ভাবে দিই, এই কমেডি কিন্তু অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রির মধ্যে আছে, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রির মধ্যে আছে। তো তুমি যদি না বুঝো যে মেনশন করা, যদি টেক্সটের কথা যদি মেনশন করা না থাকে, হোয়াট ইজ কমেডি এটার মধ্যে অবশ্যই টেক্সটের কথা মেনশন করা থাকবে না। তো এই ক্ষেত্রে তুমি কিন্তু অন্য একটা ডেফিনেশনও দিতে পারো, যেমন কমেডি ইজ আ জনার অফ ড্রামাটিক ওয়ার্কস আচ্ছা দেখো যে এটা কিন্তু এই কমেডির
এই ডেফিনেশনটা আমরা টেক্সটের মধ্যে পড়ছি। আচ্ছা, এটা হলো অ্যাভারেজ ম্যানের থেকে কিছুটা নিম্নমানের মানুষদেরকে নিয়ে যে রচনাগুলো, যে কি ড্রামাটিক ওয়ার্কসগুলো লেখা হয়, এটা হলো কমেডি। এখন মনে করো তুমি এই সংজ্ঞাটা প্রদান করতে পারতেছে না, বা এই সংজ্ঞাটা তোমার মনে থাকতেছে না, তখন তুমি এই সংজ্ঞাটা প্রদান করতে পারো, মানে লিখতে পারো আর কি, যে কমেডি ইজ এ জনার অফ ড্রামাটিক ওয়ার্কস। কমেডি হলো নাটকীয় কাজের একটা ধরন, একটা ধাপ, একটা শাখা, হুইচ মেক্স ইউ লাভ, যেটা তোমাকে হাসাবে, থ্রো দ্য অ্যাকশনস অফ দ্য ক্যারেক্টার্স, ক্যারেক্টারের কাজের মাধ্যমে। তো তোমার যেটা ইচ্ছে তুমি সেই ডেফিনেশনটাই দিতে পারো, যেহেতু এখানে ফিক্সড করা নাই যে এটা কি অ্যারিস্টটলেরই ডেফিনেশন কিনা। বুঝাতে পারছি? আর ট্র্যাজেডির সংজ্ঞা আই থিঙ্ক এটাই সবচেয়ে বেস্ট। অ্যারিস্টটলের এই ট্র্যাজেডির সংজ্ঞাই সবচেয়ে বেস্ট। ট্র্যাজেডি ইজ আ রিপ্রেজেন্টেশন অফ এন অ্যাকশন। ট্র্যাজেডি হলো একটা অ্যাকশনের, একটা ঘটনার, একটা কাহিনীর বর্ণনা। দ্যাট ইজ অর্থ সিরিয়াস অ্যাকশন, মানে এই যে কাহিনীটা, এই কাহিনীটা অবশ্যই সিরিয়াস হবে, কোনো আলতু ফালতু কাহিনী হবে না, সিরিয়াস থাকবে, এটা মিনিংফুল হবে, কমপ্লিট ইন ইটসেলফ, এটা স্বয়ং সম্পূর্ণ হবে, পরিপূর্ণ হবে, অ্যান্ড অফ সাম অ্যাম্পলিটিউড, এবং এটার কিছু দৈর্ঘ্য থাকবে, মানে একটা সীমা থাকবে, একটা লেন্থ থাকবে। ওকে, অ্যাম্পলিটিউড। ট্র্যাজেডি, কমেডি, এই দুইটার ডেফিনেশনটা ক্লিয়ার হয়েছে কিনা বলো একটু, যেহেতু এই দুইটা একটু প্যাচ লাগানো, এই দুইটা ক্লিয়ার হয়েছে কিনা? ট্র্যাজেডি অ্যান্ড কমেডি। ট্র্যাজেডির ডেফিনেশন কিন্তু পার্ট সিতে পড়তেছ, চাইলে কিন্তু ওই বড় ডেফিনেশনও দিতে পারো। ওকে, কিন্তু এত বড় ডেফিনেশনের দরকার নাই, এখানে যতটুকু বলা হয়েছে এটা দিলেও তোমাদের হয়ে যাবে। অ্যারিস্টটলের এই ডেফিনেশনটা আমার কাছে, মানে ট্র্যাজেডির ডেফিনেশনটা খুবই ভালো লাগে। ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। তো চেষ্টা করব তোমাদের, যেহেতু ক্রিটিসিজমের 5টা টপিক, তো 5টা টপিক আগামী 5 দিনের মধ্যে শেষ করিয়ে ফেলতে। ওকে, 5 দিনের মধ্যে শেষ করিয়ে ফেলতে। হ্যাঁ, 1 মার্কের জন্য এটাই ঠিক আছে, এটাই দিবা আর কি। তারপর 13 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ এ ডিকশন। এখন ডিকশন মনে করে পড়ে গেছে, কিন্তু পরীক্ষায় আসলো পোয়েট্রিক ডিকশন। এখন এই যে পোয়েট্রিক কথাটা এখানে অতিরিক্ত অ্যাড করলো, এটা তো সবাই প্যাচ লাগাই দিবা, মানে সবাই নাকি কেউ কেউ প্যাচ লাগাই দিবা যে আমি তো পড়ে আসছি ডিকশন, কিন্তু এখানে তো আসছে পোয়েট্রিক ডিকশন, এটা তো আমি পারি না। পোয়েট্রিক ডিকশন যে কথা, ডিকশন একই কথা। বোঝাতে পারছি? পোয়েট্রিক ডিকশন যে কথা, এই ডিকশন একই কথা। তো ডিকশন কি? ডিকশন ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ভার্সেস। এই যে বিভিন্ন লাইন, বিভিন্ন ছন্দ, এই ছন্দের যে অ্যারেঞ্জমেন্টটা, এটাই মূলত ডিকশন। বোঝাতে পারছি ডিকশন কি? একজন কবি মানে একজন রাইটার তার লেখার জন্য কি ধরনের শব্দ নির্বাচন করে, কিভাবে ব্যবহার করে, এইটা এক কথায় হলো বাকরীতি বা রচনা শৈলী বা রচনার স্টাইল। এখন মনে কর তুমি এটা বুঝো নাই, তারপরে পরেরটা দাও, পরের দুইটা দিচ্ছি। ডিকশন রেফার্স টু দ্য চয়েস অফ ওয়ার্ডস অ্যান্ড স্টাইল অফ এক্সপ্রেশন ইউজড বাই আ রাইটার অর স্পিকার। একজন লেখক কিংবা বক্তার তার যে এক্সপ্রেশন, তার যে অভিব্যক্তিটা আছে, এই অভিব্যক্তির জন্য সে কোন ধরনের শব্দ, কোন ধরনের স্টাইলটা চুজ করে, এটাই মূলত ডিকশন। ডিকশনটা সকলের কাছে ক্লিয়ার হয়েছে? যদিও প্রথম পার্টটা মানে ছোট, কিন্তু ইজি কিন্তু দ্বিতীয় পার্টটা, এটা মনে রাখা যাবে, এটা মনে রাখা যাবে। কিসের সাথে এগ্রি করছো আমি বুঝি নাই। হ্যাঁ ইউটিউবে, হ্যাঁ ইউটিউবে দিব, আপাতত এখানেই দেখো ইউটিউবে দিব, দিব ইউটিউবে দিতে হবে তো এটা। হ্যাঁ হ্যাঁ, প্রোস্টও ইনশাল্লাহ চেষ্টা করব নেওয়ার জন্য, প্রোস্টও নিব, দেখি কতটুকু নিতে পারি।
আচ্ছা বলো, ডিকশনটা সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? ডিকশনটা কি একজন রাইটার কোন ধরনের শব্দ নির্বাচন করে, কোন ধরনের স্টাইলটা সে চয়েস করে, এটাই মূলত এক কথায় ডিকশন। এখন প্রথম যে ডেফিনেশনটা বা প্রথম যে উত্তরটা দেওয়া আছে এটা মনে করো কেউ বুঝতেছে না, দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ভার্সেস, ওকে, বাকরীতি মানে কি লাইনের যে অ্যারেঞ্জমেন্টটা এটাই হলো ডিকশন। এখন এই কথা বুঝো না, তাহলে কি দিবা? দ্বিতীয়টা দিবা। দ্বিতীয়টা সহজ, দ্বিতীয়টা বড় হলেও কিন্তু সহজ, দ্বিতীয়টা দিবা। এটা হয়তো তোমরা মনে রাখতে পারবা আর কি, পোয়েট্রিক ডিকশন বলো বা ডিকশন বলো, দ্বিতীয় পার্টটা দিলে হলো তোমাদের মনে রাখতে পারবা যে আসলে এই ব্যাপারটা কি। আচ্ছা, তারপর 15 নাম্বার, হোয়াট ইজ প্লট? প্লট কি? প্লট ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ইনসিডেন্টস ইন আ লজিক্যাল ওয়ে। লজিক্যাল ওয়ে কথাটা স্যাটসেলশনের নাই, কিন্তু আমি তোমাদেরকে প্রথমে বলছিলাম যখন প্লটের সংজ্ঞা দিবা তখন লজিক্যাল ওয়ে এই কথাটা লাগিয়ে দিবা। মানে প্লট মানে হলো ইনসিডেন্টের বিভিন্ন ঘটনাবলীর অ্যারেঞ্জমেন্ট, মিশ্রণ, একত্রিতকরণ। ওকে, এটা কি হবে? অবশ্যই যৌক্তিকভাবে হতে হবে। আজাইরা কোনো কাহিনী কি হবে? তো যৌক্তিক উপায়ে ঘটনাবলীর যে বিন্যাস, এই বিন্যাসটাই প্লট। আর একটা ট্র্যাজেডির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু প্লট। এটাকে সোল বলা হয় বা লাইফ ব্লাড বলা হয়, এটা তো অবশ্যই জানো, এগুলো খেয়াল রাখতে হবে। তারপর বলছে 16 নাম্বার, হোয়াট শুড বি দ্য প্লট অফ আ ট্র্যাজেডি? একটা ট্র্যাজেডির প্লট কেমন হওয়া, মানে কি হবে, কি হওয়া উচিত? অবশ্যই কি, এই যে ডেফিনেশনে পড়ছ যে এটার অ্যাকশনটা অবশ্যই কি হতে হবে? কমপ্লিট ইন ইটসেলফ, কমপ্লিট ইন ইটসেলফ, এই কথাটা কিন্তু এখানে বলা হচ্ছে। হোয়াট শুড বি দ্য প্লট অফ আ ট্র্যাজেডি? একটা ট্র্যাজেডির প্লট কেমন হওয়া উচিত, কি হওয়া উচিত? দ্য প্লট অফ আ ট্র্যাজেডি শুড বি কমপ্লিট অ্যান্ড হোল। একটা ট্র্যাজেডির প্লটটা অবশ্যই কমপ্লিট হতে হবে, স্বয়ং সম্পূর্ণ হতে হবে, পরিপূর্ণ হতে হবে। দেন 17 নাম্বার, হোয়াট ডু ইউ মিন বাই দ্য ইউনিটি অফ প্লট? ইউনিটি অফ প্লট মানে কি? ইউনিটি অফ প্লট মানে কি? আচ্ছা, এটা কি ইউনিটি অফ প্লট না ইউনিটি অফ অ্যাকশন? দেখা নেই। আচ্ছা, প্লটই তো ইউনিটি অফ প্লট, প্লটের ইউনিটিটা কি, একতাটা কি? একতা মানে প্লটের মধ্যে একটা সিঙ্গেল কাহিনী থাকবে, এখানে অতিরিক্ত কোনো কাহিনী থাকবে না। দ্য ইউনিটি অফ প্লট মিনস দ্যাট, ইউনিটি অফ প্লট বুঝাই যে আই স্টোরি শুড হ্যাভ ওয়ান মেইন সেন্ট্রাল প্লট অর স্টোরি লাইন। একটা কাহিনীর অবশ্যই একটা প্রধান, একটা কেন্দ্রীয় গল্প অথবা একটা স্টোরি লাইন থাকতে হবে, দ্যাট ইজ ক্লিয়ার অ্যান্ড ফোকাসড, যেটা স্পষ্ট এবং যার উপরে ফোকাসড করা হয়েছে। দ্য ইউনিটি অফ প্লট সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? ইউনিটি অফ প্লট, ইউনিটি অফ প্লট বলতে হলো ইউনিটি অফ অ্যাকশন। তো এই অ্যাকশনের মানে কি, এই একটা গল্পের মধ্যে অবশ্যই কি করতে হবে? একটা কাহিনীর উপরেই, মেইন যে কাহিনী, এই কাহিনীর উপরেই ফোকাস করতে হবে। এটা হলো ইউনিটি অফ প্লট অথবা তুমি ইউনিটি অফ অ্যাকশন বলতে পারো। ক্রিটিসিজমের ব্রিফগুলো তোমার বুঝতে হবে, বুঝলে তুমি 50% আনসার করে ফেলছো, বুঝলে। আর যদি না বুঝো, তুমি ভালোভাবে লিখলেও তুমি মনে হবে তুমি এখানে কি ইনকমপ্লিট কিছু আছে, মানে সামথিং ওয়ান্টিং। এই যে উইলিয়াম শেক্সপিয়ারের নাটকের মধ্যে যে সামথিং ওয়ান্টিং বলে সবসময় কিছু থাকে, ওই রকম। বোঝাতে পারছি? হ্যাঁ, আমি চেষ্টা করব যতটুকু পারি তোমাদেরকে ব্রিফের ক্ষেত্রে হেল্প করার জন্য। যদিও আগে এই জিনিসগুলো মাথায় আসে নাই যে ব্রিফগুলো নিব, আগে তোমাদেরকে তোমরা বলো নাই যে ব্রিফের ক্লাসগুলো নেওয়ার জন্য, তোমাদেরকে দাগিয়ে দিয়েছি, তোমরা সেগুলো পড়ছো। তো যাই হোক, এখন লাস্ট মুহূর্তে এসে যেহেতু আমাদের আকল মানে হয়েছে, তো কিছু করার নেই গা, পড়ো। তো ফাইনাল ইয়ারে উঠে আমরা ব্রিফের ক্লাস আগেই করব, প্রতিটা টপিকের সাথে ব্রিফ হয়ে যাবে। বুঝতে পারছো? প্রতিটা টপিকের সাথে ব্রিফ আলোচনা তখন করব। আচ্ছা দেখো, হোয়াট আর দ্য কাইন্ডস অফ প্লট?
ফ্লটের ধরন কি? ফ্লট হলো দুই ধরনের, আমরা জানি সিম্পল অ্যান্ড কমপ্লেক্স ফ্লট। সিম্পল ফ্লট, কমপ্লেক্স ফ্লট, তাই না? হোয়াট ইজ দ্য রিভার্সাল? এই যে ঘটনার যে মোড়, টার্নিং পয়েন্ট, একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে যে চলে যায়, এটাকেই মূলত রিভার্সাল বলা হয়। হোয়াট ইজ দ্য রিভার্সাল? আর রিভার্সাল ইজ আ চেঞ্জ ফ্রম ওয়ান স্টেট অফ অ্যাফেয়ার্স টু ইটস অপোজিট। একটা ঘটনার থেকে এর বিপরীতমুখী যে হয়ে যায়, এই পরিবর্তনটাই মূলত রিভার্সাল। যেমন কিং ইডিপাসের মধ্যে কিং লিয়াসের তার বাবা, যদিও সে জানতো না তার বাবা তার হত্যাকারীর সন্ধান করতেছিল, কে তাকে হত্যা করছে এই হত্যাকারীর সন্ধান সে করতেছিল, কিন্তু আলটিমেটলি সত্যটা কি বের হলো? সেই হত্যাকারী। এই যে সে একটা জিনিস খুঁজতে চাইতেছিল, কিন্তু ঘটনা কি উল্টো হয়ে গেছে, এটাই মূলত রিভার্সাল। তো রিভার্সালের আনসারটা এটা ইজি আছে যে আর রিভার্সাল ইজ আ চেঞ্জ ফ্রম ওয়ান স্টেট অফ অ্যাফেয়ার্স টু ইটস অপোজিট। একটা ঘটনার থেকে তার বিপরীতধর্মী ঘটনার যে পরিবর্তনটা, এটাই মূলত রিভার্সাল। তারপর 20 নাম্বার, হোয়াট ইজ অ্যারিস্টটলস ভিউ অন এপিসোডিক ফ্লট? এপিসোডিক ফ্লট সম্পর্কে অ্যারিস্টটল কি বলছে? অ্যারিস্টটল বলছে যে এপিসোডিক ফ্লটস হলে সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট। এই যে অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল এপিসোডিক ফ্লটস আর দ্য ওর্স্ট, সবচেয়ে খারাপ, নিম্নমানের। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এপিসোডিক ফ্লট কাকে বলে এটা চলো একটু দেখে নেই। কত নাম্বারের মধ্যে ছিল এটা? এপিসোডিক, এই যে এটা। আচ্ছা, 44 নাম্বার উপরে নিয়ে যাই, তাহলে আমাদের এপিসোডিক দুইটা একসাথে হয়ে যাবে। তো এপিসোডিক ফ্লট কি? হোয়াট ইজ মিন্ট বাই অ্যান এপিসোডিক ফ্লট, এভাবে প্রশ্নটা করতে পারে, বা হোয়াট ইজ অ্যান এপিসোডিক ফ্লট ওইভাবে প্রশ্ন করতে পারে। তো তোমাকে বুঝতে হবে an episodic plot is one in which the sequence of the episodes is neither probable nor necessary। মানে এপিসোডিক ফ্লট হলো এক ধরনের ফ্লট যেখানে কাহিনীর বা কোনো এপিসোডের কোনো সিকোয়েন্স মেনটেন করা থাকে না, উলটপালট থাকে, এটাই মূলত এপিসোডিক ফ্লট। আর এই এপিসোডিক ফ্লটটাকে অ্যারিস্টটল বলছে এটা হলো সবচেয়ে ওর্স্ট। বুঝতে পারছি? দুইটা ক্লিয়ার হয়েছে? 20 এবং 44 সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা এটা বলো, যেহেতু দুইখান থেকে নিয়ে আসছি, দুইটা ক্লিয়ার হয়েছে কিনা জানাও। 20 এবং 44 সকলের কাছে ক্লিয়ার হয়েছে? এবং 44 অ্যারিস্টটল এপিসোডিক ফ্লট সম্পর্কে কি বলছে, এবং এই এপিসোডিক ফ্লটটা কি? এপিসোডিক ফ্লটের মধ্যে হলো যে কাহিনীগুলো হলো সিকোয়েন্সলি সাজানো থাকে না, এক কথায় এখানে কোনো একটা ঘটনার সম্ভাবনাও থাকে না, কিংবা প্রয়োজনীয়তাও থাকে না। বুঝতে পারছি? কোনো সম্ভাবনাও থাকে না, প্রয়োজনীয়তাও থাকে না। আচ্ছা, তারপর হলো হোয়াট আর দ্য কোয়ান্টিটেটিভ পার্টস অফ ট্র্যাজেডি। এখন এটা কিন্তু তোমাদেরকে ক্লাসের মধ্যে আমি কি করে দিয়েছিলাম, ক্লিয়ার করে দিয়েছিলাম যে কোয়ান্টিটেটিভ আর হলো কনস্টিটিউয়েন্টস, এই দুইটা ব্যাপার কিন্তু ক্লাসের মধ্যে করে দিয়েছিলাম যে দুইটা ব্যাপার প্যাচ লাগানো যাবে না। ওকে, কোয়ান্টিটেটিভ মানে হলো সংখ্যা। তো সংখ্যাগত দিক থেকে ট্র্যাজেডির পার্ট হলো 4টা। হ্যাঁ, 4টা সংখ্যাগত, মনে রাখবা। কোয়ান্টিটেটিভ মানে হলো সংখ্যার দিক থেকে। তো হোয়াট আর দ্য কোয়ান্টিটেটিভ পার্টস অফ ট্র্যাজেডি? ট্র্যাজেডির কোয়ান্টিটেটিভ পার্টস কি, অংশগুলো কি? প্রোলগ, এপিসোড, এক্সোড, কোরাল সং, এই 4টা হলো কোয়ান্টিটেটিভ পার্টস, মনে রাখতে হবে। আচ্ছা,
তারপর 22 নাম্বার, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ট্র্যাজেডি। ট্র্যাজেডির ফাংশন কি, এটার ফাংশন বলতে হলো এটার পারপাস কি, এটার উদ্দেশ্যটা কি। এখন যদি তোমাকে বলে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ ট্র্যাজেডি, ট্র্যাজেডির উদ্দেশ্য কি, একই উত্তরে কিন্তু হবে, বুঝতে হবে ব্যাপারটা। টু অ্যারাউজ দ্য ইমোশনস অফ পিটি অ্যান্ড ফিয়ার। পিটি, করুণা এবং ভয়ের অনুভূতিটা জাগানোই মূলত ট্র্যাজেডির ফাংশন, কাজ বা এটার উদ্দেশ্য। ক্লিয়ার হয়েছে? এখন এই সেম প্রশ্ন একটু ঘুরাই দিতে পারে, ঘুরাই দিলে তো বলবা যে এটা তো আমি পড়ি নাই, পারি না, কমন আসে নাই। এই যে দেখো, হোয়াট আর দ্য টু মেজর ইমোশনস অফ ট্র্যাজেডি। ট্র্যাজেডির মধ্যে দুইটা মেজর ইমোশনস, আবেগ কি, একটা হলো পিটি আর একটা হলো ফিয়ার। ওকে, দেখছো একটা প্রশ্নই কিন্তু কিভাবে একটু ঘুরিয়ে ফেলছে, তখনই কিন্তু বলবা যে পারি না। পিটি অ্যান্ড ফিয়ার, এটা হলো ট্র্যাজেডির দুইটা সব মানে মেজর ইমোশনস। এই দুইটাই মূলত ট্র্যাজেডির মাধ্যমে অডিয়েন্সের মধ্যে জাগানো হয়। এতটুকু সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? 22 অবধি সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? এখানে কিন্তু ফাংশনের পরিবর্তে তোমাকে পারপাসও দিতে পারে বা ইমও দিতে পারে, তো একই উত্তর হবে, টু অ্যারাউজ দ্য ইমোশনস অফ পিটি অ্যান্ড ফিয়ার। এটাই মূলত ট্র্যাজেডির প্রধান লক্ষ্য, প্রধান উদ্দেশ্য। এবং ট্র্যাজেডির মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ ইমোশনস হলো পিটি অ্যান্ড ফিয়ার। পিটিটা কখনোই যখন একটা ক্যারেক্টারের করুণ পরিণতি হয় তখন তার প্রতি আমরা করুণা অনুভব করি, তার প্রতি কি আমাদের মায়া হয়, এটা পিটি। কিন্তু আবার কি আরেকটা সেন্সে ফিয়ারটা কখনো, এই যে তার সাথে যে ব্যাপারটা হচ্ছে, তার সাথে যে করুণ কাহিনীটা হচ্ছে, এটা কি আমাদের সাথে হতে পারতো, এই যে ভয়টা, এটা হলো ফিয়ার। ওকে, ক্রিটিসিজম আসবে, আই থিঙ্ক ক্রিটিসিজম আসবে। ক্রিটিসিজম একটা বা দুইটা প্রশ্ন হলেও সেটের বাইরে থেকে আসতে পারে। দেখো, হাউ আর পিটি অ্যান্ড ফিয়ার অ্যারাউজড। পিটি এবং ফিয়ার এটা কিভাবে হয়, কিভাবে জাগানো হয়, তো চলো দেখি। পিটি ইজ অ্যারাউজড বাই আনডিজার্ভড মিসফরচুনস। এই যে একটা ক্যারেক্টার, সে এই দুর্দশার জন্য কি, সে এই দুর্দশা ডিজার্ভ করে না, কিন্তু তার উপরে এই দুর্দশাটা পতিত হচ্ছে। এই আনডিজার্ভড মিসফরচুনের মাধ্যমে মূলত আমাদের মধ্যে করুণার সৃষ্টি হয়, মায়ার সৃষ্টি হয়। অ্যান্ড ফিয়ার ইজ অ্যারাউজড বাই দ্য মিসফরচুন অফ ম্যান লাইক আওয়ারসেলভস। এবং ভয়ের সৃষ্টিটা কিভাবে হয়, ভয়টা কিভাবে জাগানো হয়, যে আমাদের মতো মানুষদের মধ্যে যে মিসফরচুনটা হয়েছে, তারা যে দুঃখ দুর্দশাটা ভোগ করতেছে, যে সাফারিংসটা তারা ভোগ করতেছে, এইটার দ্বারা আমাদের মনের মধ্যে কি ফিয়ারের সৃষ্টি হয় বা ফিয়ারের জন্ম হয়। 23 নম্বরটা সকলের কাছে ক্লিয়ার হয়েছে, যদিও একটু পেঁচানো, এটা ক্লিয়ার হয়েছে কিনা তোমাকে এখানে বুঝতে হবে। পিটিটা কখন হবে, ফিয়ারটা কখন হবে, ক্লিয়ার হয়েছে কিনা? 23 নাম্বার একটু জানাও। ক্লিয়ার হয়েছে কিনা জানাও। ক্রিটিসিজমের আগে কি, ভিক্টোরিয়ান পোয়েট্রি। তো ভিক্টোরিয়ান পোয়েট্রি যেই দিন দিয়ে আসবা, ওই দিন রাত্রে সবাই, আমি তো তোমাদেরকে সামারির পিডিএফটা দিব, ওই সামারির পিডিএফটা এট এ গ্লান্স সবাই দেখবা। ওকে, সবাই দেখবা। ওইটা হলো প্রথম দিনের কাজ হইব। দ্বিতীয় দিন থেকে মানে আজকে দিয়ে আসছো ভিক্টোরিয়ান, আজকে রাত্রে শুধু এটাই দেখবা, এই ক্রিটিসিজমের সামারিগুলো দেখবা। দেন সকাল থেকে হলো প্রশ্ন পড়া শুরু করবা। বুঝতে পারছো? যে সামারিগুলো বা যে টেক্সটগুলো আমরা পড়াইছিলাম ক্লাসের মধ্যে, ওইগুলো দেখবা। তাহলে ইনশাল্লাহ ক্রিটিসিজমে আটকাবা না। আর ক্রিটিসিজমের প্রশ্ন ধরলে তুমি 50% বুঝে গেছো। প্রশ্ন ধরতে হবে, প্রশ্ন না ধরলে ক্রিটিসিজমে ধরা খাইবা। আর কি, প্রশ্ন ধরতে হবে। আচ্ছা দেখো পরবর্তী, হোয়াট ইজ আ ট্র্যাজিক হিরো। ট্র্যাজিক হিরো কি, ট্র্যাজিক হিরো কি? এখন এটা বিভিন্নভাবে ডিফাইন করতে পারি। যেমনটা এরিস্টটল বলছে যে ট্র্যাজেডি কি, ট্র্যাজিক হিরো ইজ অ্যান ইন্টারমিডিয়েট শর্ট অফ পারসন,
মানে সে একটা মাঝামাঝি অবস্থানের ব্যক্তি, যে কিনা খুবই ভালোও না আবার খুবই খারাপও না। ওকে, নট টু গুড নট টু ব্যাড, এরকম একটা ডেফিনেশন কিন্তু আমরা পড়ছি। ওকে, তো আমি এখানে তোমাদেরকে একটা সহজভাবে, মানে যারা সবাই মনে রাখতে পারো সহজভাবে একটা ডেফিনেশন এখানে দিচ্ছি, যে আ ট্রাজিক হিরো ইজ আ ক্যারেক্টার ইন এ স্টোরি, ইউজুয়ালি আ প্লে। একটা ট্রাজিক হিরো হলো একটা গল্পের সাধারণত নাটকের মধ্যে একটা ক্যারেক্টার, একটা চরিত্র, হু হ্যাজ গুড কোয়ালিটিস, যার ভালো গুণাবলী আছে, ভালো গুণ আছে, বাট অলসো আ ফ্ল অর উইকনেস, কিন্তু ভালো গুণের সাথে তার ত্রুটি কিংবা তার দুর্বলতাও আছে। ওকে, দ্যাট লিডস টু দেয়ার ডাউনফল, যেটা তার মূলত তার ডাউনফলের, তার ধ্বংসের দিকে নিয়ে যায়। কোনটা ধ্বংসের দিকে নিয়ে যায়? ফ্লটা বা উইকনেসটা। ট্রাজিক হিরো কি ক্লিয়ার হয়েছে? ট্রাজিক হিরো হলো কোনো একটা গল্পের, স্পেশালি নাটকের ক্যারেক্টার, যার মধ্যে ভালো গুণাবলী আছে, ভালো গুণাবলীর সাথে তার কিছু দোষ ত্রুটি থাকে, কিছু দুর্বলতা থাকে। এই দুর্বলতার কারণেই মূলত তার ধ্বংস, মানে তার যে করুণ পরিণতি, এই পরিণতির দিকে নিয়ে যাওয়া হয়। ওকে, বুঝতে পারছি? ট্রাজিক হিরো সকলে কি বুঝতে পারছি কিনা? আনডিজার্ভড, ট্রাজিক হিরো সকলে কি বুঝতে পারছি কিনা জানাও। ট্রাজিক হিরো সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা জানাও, বলো। ট্রাজিক হিরো, আচ্ছা, হাউ ডাজ অ্যান এপিক ডিফার ফ্রম আওয়ার ট্রাজেডি, মানে আওয়ার ট্রাজেডি না, এটাকে ভুল করছি, প্রশ্নটা একটু দেখে নি, দাঁড়াও দাঁড়াও না, বসো। আর পোয়েট্রিগুলোর ব্রিফ হলো তোমাদের পরীক্ষার আগে আগে নিব। ওকে, পোয়েট্রিগুলো মানে সব কিছু নিয়ে এখন পারা যাবে না, যেহেতু আমার অন্যান্য ক্লাসও থাকে। আজকে একটা ক্লাস অবশ্য অফ রাখছি তোমাদের জন্য, আর আজকে প্রচণ্ড মাথা ব্যথাও ছিল, যার কারণে ক্লাস অফ রাখছি ওদের, তোমাদের ক্লাস নিব বলে। আচ্ছা, এক কথাই হলো এখানে যে ট্রাজেডি থেকে এপিক কিভাবে ভিন্ন, কোন দৃষ্টি থেকে ভিন্ন, কোন দৃষ্টি থেকে ভিন্ন, এটা মূলত লেন্থের দিক থেকে এবং মিটারের ব্যবহারের দিক থেকেই মূলত কি ভিন্ন। তো এটাই আমরা বলবো, অ্যান এপিক ডিফার্স ফ্রম আ ট্রাজেডি বোথ ইন দ্য লেন্থ অফ দ্য কম্পোজিশন, এটা এই যে কম্পোজিশনটা, এটা যে রচনাটা হয়েছে, এই রচনার লেন্থের দিক থেকে, এবং হলো অ্যান্ড ইন দ্য মিটার ইউজড, এবং যেই মিটারটা ব্যবহার করা হয় এই মিটারের দিক থেকে। তার মানে কি, একটা এপিক হলো একটা ট্রাজেডি থেকে ভিন্ন দুই রকম, মানে দুইটা দিক থেকে, একটা হলো দৈর্ঘ্যের দিক থেকে, আরেকটা হলো মিটারের দিক থেকে। বুঝতে পারছি? অ্যান এপিক ডিফার্স ফ্রম আ ট্রাজেডি বোথ ইন দ্য লেন্থ অফ দ্য কম্পোজিশন, এই যে রচনাটা হয়েছে, লেখাটা হয়েছে, এই লেখার দৈর্ঘ্যটা, এপিকটা বেশি বড় হয়, ট্রাজেডিটার মধ্যে কিছু সীমাবদ্ধতা থাকে, ট্রাজেডির মধ্যে কিছু লিমিটেশন থাকে, এটা বেশি বড় করা যায় না। ট্রাজেডি যখন লিখে এটা বেশি বড় করে লেখা যায় না, কিন্তু এপিক মন ইচ্ছে মতো বড় করে লেখা যায়। অ্যান্ড ইন দ্য মিটার ইউজড, এবং যে মিটার, যে ছন্দগুলো ব্যবহার করা হয়, এই ছন্দের দিক থেকে এই ছন্দের দিক থেকে এপিক এবং ট্রাজেডি ভিন্ন। তারপর বলছে, হোয়াট আর দ্য ড্রামাটিক ইউনিটিস, ড্রামাটিক ইউনিটিসটা কি?
দ্য ড্রামাটিক ইউনিটিজ আর দ্য থ্রি প্রিন্সিপালস। ড্রামাটিক ইউনিটিজ হলো তিনটা নীতি, দ্যাট ওয়ার ইউজড টু স্ট্রাকচার প্লেস, যেগুলো হলো নাটক রচনা কিংবা নাটক ঘটনের কাজে ব্যবহার করা হতো, স্পেশালি ইন ক্লাসিক্যাল থিয়েটার, ক্লাসিক্যাল বিভিন্ন থিয়েটারে। বুঝতে পারছি? এটা ড্রামাটিক ইউনিটিজ মানে হলো তিনটা নীতিকে বোঝায়, যে নীতিটা একটা নাটক রচনা করার বা একটা নাটক গঠন করার কাজে ব্যবহার করা হতো। কখন? স্পেশালি ইন ক্লাসিক্যাল থিয়েটার, ক্লাসিক্যাল থিয়েটারে মানে ক্লাসিক্যাল লিটারেচারের মধ্যে আর কি। তো এখানে কিন্তু ২৬ এবং ২৭ প্রশ্ন দুইটা কিন্তু ভিন্ন, খেয়াল করলে বুঝবা। হোয়াট আর দ্য থ্রি ইউনিটিজ, এখানে যে তিনটা ইউনিটিজের কথা বলছে, আর এখানে বলছে ড্রামাটিক ইউনিটিজ। কেউ মানে ইউনিটিজ দেখে এখানে ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস এটা লিখে ফেলতে পারবা না। তোমাকে প্রথমত প্রশ্ন বুঝতে হবে যে এখানে কি কথাটা বলছে। এখানে কি ড্রামাটিক ইউনিটিজটা কি এটা চাচ্ছে, নাকি তিনটা ইউনিটিজের নাম চাচ্ছে? প্রশ্ন বুঝতে হবে। ওকে, হোয়াট আর দ্য থ্রি ইউনিটিজ? থ্রি ইউনিটিজ কি কি? দ্য থ্রি ইউনিটিজ আর দ্য ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস অ্যান্ড ইউনিটি অফ অ্যাকশন। ওকে, এটা হলো থ্রি ইউনিটিজ। আর ড্রামাটিক ইউনিটিজ যখন বলবে তখন হচ্ছে স্ট্রাকচারের কথা বলছে, নিয়মটার কথা বলছে, যে নিয়মটা ক্লাসিক্যাল থিয়েটারে বা কিংবা ক্লাসিক্যাল প্লেগুলোতে, ট্র্যাজেডিগুলোতে ব্যবহার করা হতো। ক্লিয়ার হয়েছে? ২৬, ২৭ সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা জানাও। এটা হচ্ছে মেইন ডিফার কোনটা। ওকে, মিটার মিটার দুইটাই বোথ আর কারেক্ট, তোমার যেটা ইচ্ছা সেটা দেবে, কিন্তু দ্বিতীয়টা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ক্লিয়ার হয়েছে কিনা বলো। তারপর হোয়াট ইজ অ্যান এপিক? এপিক কি? এখন এই এপিকের হলো তোমাদের নিজের ইচ্ছা, যে ডেফিনেশনটা ভালো মনে হয় তোমরা এটাই দিতে পারো। আমি একটা এখানে একটা আনছি, তোমাদের কাছে যদি তোমরা আরও একটা ইজি পাও, যেমন তোমরা 16 অ্যান্ড 17 সেঞ্চুরির ফেয়ারি কুইনের মধ্যে এপিক হোয়াট ইজ অ্যান এপিক মানে পড়বা সংজ্ঞাটা, তারপর প্যারাডাইস লস্টের মধ্যে পড়ছো, তো তোমার কাছে যদি ওইখানেটা বেশি ইজি মনে হয় তুমি এখানে এটা অ্যাপ্লাই করতে পারো। ওকে, অ্যাপ্লাই করতেই পারো। তো এপিকটা কি প্রথমে বুঝতে হবে। এপিকের বাংলা কি? মহাকাব্য। অ্যান এপিক ইজ এ লং ন্যারেটিভ পোয়েম। একটা মহাকাব্য হলো লম্বা বর্ণনাকারী একটা কবিতা। লম্বা বলতে হলো বড়, বড় বর্ণনাকারী একটা কবিতা। দ্যাট সেলিব্রেটস হিরোইক ডিডস, মানে যেখানে গৌরব গাথা বলা হয়। এখন সেলিব্রেটস কথাটা না দিয়ে তুমি কি দিতে পারো? ডিপিক্স দিতে পারো, মানে বর্ণনা করে, ডিপিক্স দিতে পারো। তো একটা মহাকাব্য হলো বড় বর্ণনাকারী কবিতা, যেটা হলো গৌরব গাথাটাকে কি করে বর্ণনা করে। হিরোইক ডিডস মানে গৌরব গাথা, বিভিন্ন নায়কের, বিভিন্ন যে বীর আছে তাদের যে বিভিন্ন বীরত্বসূচক কাজকর্ম আছে, এই কাজকর্মগুলো। এখন এই কাজকর্মগুলো কোনো যুদ্ধে অংশগ্রহণ, এটা হতে পারে কোনো অ্যাডভেঞ্চারে গেছে, এটাও হতে পারে। অ্যাডভেঞ্চারে কে গেছিল? দ্য রেড ক্রস নাইট ফেয়ারি কুইনের মধ্যে গেছে। আবার যুদ্ধ কে করছে? যুদ্ধ করছে অ্যাকিলিস করছে, হুমারের মধ্যে অ্যাকিলিস যুদ্ধ করছে। আবার রেড ক্রস নাইটও কিন্তু ফাইট করছে। তো এগুলো কি? হিরোইক ডিডস, বীরত্বসূচক কাজ বা বীরগাথা। অ্যান্ড সিগনিফিক্যান্ট ইভেন্টস, এবং তাৎপর্যপূর্ণ কাহিনী বর্ণনা করে। রিটেন ইন এ গ্র্যান্ড স্টাইল, এবং এই এপিকটা লেখা হয় গ্র্যান্ড স্টাইলে, মহিমান্বিত স্টাইলে, স্ট্যান্ডার্ড স্টাইলে। এপিক সকলের কাছে ক্লিয়ার হয়েছে? এপিক সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা জানো। এপিক ক্লিয়ার হয়েছে, রাইট? আচ্ছা,
দেন হলো হোয়াট ইজ স্টেসিমন। স্টেসিমনটা কি? এটা হলো এক কোরাল সং, মানে কোরাসরা যে গান গায় এই কোরাস গানের একটা মানে এটা কোরাস গান। এখন মনে করো কোরাসটা কি? স্টেসিমন ইজ এ কোরাল সং, এটা হলো একটা কোরাল সং উইদাউট অ্যানাফেস্ট অর ট্রসি। অ্যানাফেস্ট অর ট্রসি মানে হলো এখানে মেট্রিক্যাল ফুট, মানে মিটারের কথা বলছে, স্ট্রেস আনস্ট্রেসের কথা। দুইটা টার্ম এখানে অ্যানাফেস্ট অর ট্রসি, এটা হলো দুইটা স্ট্রেস আনস্ট্রেস রিলেটেড দুইটা টার্ম। তো এখন মনে করো তুমি অ্যানাফেস্ট অর ট্রসিস এই দুইটা কথা মানে দিবা না, ওকে ফাইন দিও না, এতটুকু দিলেও হবে। স্টেসিমন ইজ আ কোরাল সং, এটা হলো একটা কোরাল মানে কোরাসের একটা গান। আচ্ছা, আমার কণ্ঠটা মনে হয় আজকে ভাঙা ভাঙা মনে হচ্ছে, তাই না? ক্লিয়ার হয়েছে? আর অন্যদিন থেকে মনে হয় একটু লো মনে হচ্ছে আজকে। ক্লিয়ার হয়েছে স্টেসিমন? তাড়াতাড়ি কমেন্ট করো। হ্যাঁ, আনডিজার্ভ বানান ঠিক করে দিছি তো, এই যে আনডিজার্ভড লিখে দিছি। এই যে তোমার কমেন্ট আমি দেখছি, কমেন্টে দেখে আমি তো এটা করছি, দেখো না এটা? স্টেসিমন হলো কোরাল সং, কোরাসরা যে গান গায় এই কোরাসের গান, ওকে কোরাসের গান, এটাই হলো স্টেসিমন। তারপর 30 নাম্বার, হোয়াট ডাজ অ্যারিস্টটল মিন বাই ইমিটেশন। অ্যারিস্টটল ইমিটেশন দ্বারা কি বুঝিয়েছে? ওকে, অ্যারিস্টটল ইমিটেশন দ্বারা মানে অনুকরণ দ্বারা সে কি বুঝিয়েছে? তো এটার মধ্যে আমরা যখন ইমিটেশন সম্পর্কে বিস্তারিত পড়ছিলাম তখন কিন্তু দেখতে পাইছি যে অ্যারিস্টটল কিন্তু ইমিটেশন মানে অন্য একজন রাইটার কিংবা অন্য একটা জিনিসকে হুবহু কপি করাটাকে সে ইমিটেশন বলে নাই। এটা হচ্ছে একজন রাইটার এটার থেকে একটু ইন্সপাইরেশন নিবে, এটা ইন্সপাইরেশন নিবে, দেন হলো সে নিজের মতো ভাবে এটাকে প্রেজেন্ট করবে, এরকম কথা কিন্তু অ্যারিস্টটল ইমিটেশনের ওয়ার্ডটা ধারা সে বুঝিয়েছিল। তো এই কথাটাই মূলত এখানে বলা হচ্ছে। হি বিলিভড মানে অ্যারিস্টটল বিলিভড দ্যাট ইমিটেশন ইজ নট জাস্ট এ রিপ্লিকেশন অফ দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড। বাহ্যিক পৃথিবীটা, বাহ্যিক ব্যাপারটাকে শুধুমাত্র কপি করাই ইমিটেশন না, বাট আ ওয়ে টু রিপ্রেজেন্ট দ্য এসেন্স অফ থিংস। ওই জিনিসগুলোর ভিতরের যে এসেন্সটা, উপাদানটা আছে, বিষয়টা আছে, এই বিষয়টাকে রিপ্রেজেন্ট করা, তুলে ধরা, এটাই মূলত ইমিটেশন। ওকে, দেন হলো 31, হোয়াট আর দ্য মেজর এলিমেন্টস অব আ ট্র্যাজেডি। ট্র্যাজেডির প্রধান উপাদান কি? এই যে প্রধান উপাদান, এই উপাদান কিন্তু তোমরা এই যে 6টা উপাদান পড়ছিলা পার্ট সিতে আছে প্লাস পার্ট বিতেও আছে। এই উপাদানগুলো প্লট, ক্যারেক্টার, থট, ডিকশন, মিউজিক, স্পেকটেকল। যখন কনস্টিটিউয়েন্টস বা হ্যাঁ কনস্টিটিউয়েন্টস বলবে বা মেজর এলিমেন্টস বলবে তখন হলো প্লট, ক্যারেক্টার, থট, ডিকশন, মিউজিক, স্পেকটেকল, এই 6টা হবে। আর কোয়ান্টিটেটিভ যখন বলবে তখন হলো 4টা হবে। বুঝতে হবে, এটা কিন্তু ক্লাসের মধ্যে বোঝানো হয়েছিল যে দুইটা বিষয় কিন্তু আলাদা, খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপর 32 নাম্বার, উপরে কিন্তু আমরা জেনারেল একটা এপিকের ডেফিনেশন পড়ছি, কিন্তু এখন হলো অ্যারিস্টটল এপিক সম্পর্কে কি বলছে এটা আমরা এখানে পড়ব। হাউ ডাজ অ্যারিস্টটল ডিফাইন এপিক। অ্যারিস্টটল এপিককে মানে মহাকাব্যকে কিভাবে ডিফাইন করছে, কিভাবে সংজ্ঞায়িত করছে? ওকে, অ্যারিস্টটল ডিফাইন্স এপিক অ্যাজ আ কাইন্ড অফ পোয়েট্রিক ইমিটেশন। একটা কাব্যিক অনুকরণ হিসাবে, একটা কাব্যিক অনুকরণের ধরন হিসাবে সে ডিফাইন করছে, সংজ্ঞায়িত করছে বা সংজ্ঞা প্রদান করছে বা বলছে। হুইচ ইজ ন্যারেটিভ ইন ফর্ম, যেটার ঘটনটা হলো ন্যারেটিভ, বর্ণনামূলক,
অ্যান্ড হুইচ এমপ্লয়িজ আ সিঙ্গেল মিটার, এবং যেটার মধ্যে একক একটা মিটার প্রয়োগ করা হয়। 32 নাম্বারটা ক্লিয়ার হয়েছে? 32 নাম্বারটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। যখন কোয়ান্টিটেটিভ বলবে তখন চারটা হবে, প্রোলগ, তারপর হচ্ছে এক্সোড, কোরাল সং, এই যে উপরে যে পড়ে আসছিলাম আমি তো ভুলে গেছি, প্রোলগ, এপিসোড, এক্সোড, কোরাল সং, এই চারটা হবে যখন কোয়ান্টিটিভ বলবে, মানে সংখ্যা পরিমাপ বলবে তখন। আর যখন কনস্টিটিউয়েন্টস বলবে তখন হবে 6টা। বুঝাতে পারছি? আচ্ছা, তারপর 33 নাম্বার, হোয়াট অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল ইজ দ্য কমন ফিচার অব অল আর্ট, মানে প্রতিটা যে শিল্প আছে এই প্রতি শিল্পের কমন ফিচার, সাধারণ মানে সাধারণ বৈশিষ্ট্যটা কি? ইমিটেশন। সকল শিল্পের মধ্যেই অনুকরণ করে। এই অনুকরণটা হয়তো বা ড্রামাটিকভাবে করতে পারে, ন্যারেটিভ স্টাইলে করতে পারবে, রিদমের ক্ষেত্রে নিতে পারে, মিউজিকের ক্ষেত্রে নিতে পারে, ল্যাঙ্গুয়েজ নিতে পারে। এটা হচ্ছে বিভিন্ন, যখন আমরা ইমিটেশনের যে টপিকটা পড়ছিলাম ওইখানে ক্লিয়ারলি দেওয়া আছে, ওই টপিকটা দেখলে বুঝতে পারবা। তারপর বলতেছে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অব আ ট্র্যাজেডি, একটা ট্র্যাজেডির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটা কি? প্লট। তারপর 35 নাম্বার, হোয়াট ইজ অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল দ্য বেস্ট ফর্ম অফ ডিসকভারি, তো অ্যারিস্টটলের মধ্যে ডিসকভারির সবচেয়ে বেস্ট ফর্ম, শ্রেষ্ঠ ফর্ম কোনটা? অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল দ্য বেস্ট ফর্ম অফ ডিসকভারি ইজ দ্যাট হুইচ ইজ অ্যাকম্পানিড বাই রিভার্সাল, মানে অ্যারিস্টটল বলতেছে ডিসকভারি মানে আবিষ্কার, আবিষ্কারের সবচেয়ে বেস্ট ফর্ম হলো যে আবিষ্কারটা রিভার্সালের মাধ্যমে হয়ে থাকে, রিভার্সাল থাকবে। এই যে একটা ঘটনা আমরা বের করতে চাচ্ছি কিন্তু এর বিপরীত একটা ঘটনা হয়ে যাচ্ছে। ওকে, তারপর 36 নাম্বার, হোয়াট ইজ হিম, হিম কি? হিম হলো ধর্মীয় গান। এখন তুমি এটাও দিতে পারো ইজ আ রিলিজিয়াস সং অর পোয়েম, রিলিজিয়াস সং অথবা পোয়েম অফ প্রেজ টু গড, সৃষ্টিকর্তার প্রশংসায় ধর্মীয় গান কিংবা কবিতাকে হিম বলা হয়। আবার কিছু কিছু জায়গায় দেখবা কোনো হিরোজের কথাও বলছে, কিন্তু যেহেতু এটা রিলিজিয়াস সং তাই গড কথাটা দিলে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। বুঝতে পারছি? তারপর 37 নাম্বার, হোয়াট ইজ ক্যাথারসিস, ক্যাথারসিসটা কি? এই যে অডিয়েন্সরা পিটি অ্যান্ড ফেয়ার এটা অনুভব করে, এই ব্যাপারটাই মূলত ক্যাথারসিস। স্যাড সাজেশনের মধ্যে 3টা টার্ম দিছে, পুরগেশন, পিউরিফিকেশন, তারপর কি 3টা টার্ম দিছে, এই 3 টার্ম দরকার নাই, তোমরা এখান থেকে পড়বা। ক্লিয়ারিফিকেশন, ওকে, এটার দরকার নেই, এটা আমার কাছে ইজি মনে হয়, এটাই দিবা যে ক্যাথারসিস ইজ দ্য ইফেক্ট অফ ট্র্যাজেডি। তো ক্যাথারসিস হলো ট্র্যাজেডির প্রভাব, টু দ্য অডিয়েন্স, অডিয়েন্সের উপরে ট্র্যাজেডির প্রভাব, দ্যাট অ্যারাউজেস পিটি অ্যান্ড ফিয়ার, যেটা মূলত পিটি অ্যান্ড ফিয়ারের জন্ম দেয় বা কি জাগান দেয়। তারপরের যে ব্যাপারটি, এগুলো হলো তোমাদের স্যাড সাজেশনের নাই, এটা হচ্ছে আমি এটা হচ্ছে বই থেকে আনছি। ওকে, বই থেকে আনছি পরের ব্যাপারগুলো। ক্যাথারসিস অবধি সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা এটা বলো। ক্যাথারসিস, ক্যাথারসিস অবধি সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা জানাও। সিরিয়াল মেনটেন করলে দিলে ভালো, যেমন প্লট, ক্যারেক্টার, থট, তারপর হলো প্লট, ক্যারেক্টার, থট, ডিকশন, মিউজিক, স্পেকটেকল, এই 6টা এভাবে দিলে বেটার হয়, তাহলে তোমাদের মনে থাকবে কোনটার পরে কোনটার গুরুত্বটা, তাৎপর্য কোনটা। ট্র্যাজেডির 6টা মেজর এলিমেন্টস আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্লট, দ্বিতীয় গুরুত্বপূর্ণ আছে ক্যারেক্টার, তৃতীয়তে আছে হলো থট। এটা পার্ট বি এর জন্য যে পড়াইছে ওইখানে কিন্তু সিরিয়াল বাই মানে সিরিয়ালি দেওয়া আছে, তো এটা পড়লে বুঝতে পারবা। আচ্ছা, এটা ছিল মূলত তোমাদের স্যাড সাজেশনের অবধি এতটুকু। এখন এই পরবর্তী যে ব্যাপারগুলো এটা হলো আমি বই থেকে নিচ্ছি, তো দেখো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড,
হোয়াট ডাজ দ্য ওয়ার্ড পোয়েট্রিক্স মিন? এখানে কিন্তু এটা যে একটা থ্রিটিজের নাম, একটা গ্রন্থ বা একটা শাস্ত্রের নাম, একটা বইয়ের নাম, বইয়ের নাম, ওইটা কিন্তু এখানে বলছেন। এখানে মানে সিম্পলি বলছে যে পোয়েট্রিক্স মানে কি, পোয়েট্রিক্স শব্দটা দ্বারা কি বোঝানো হয়েছে, এখানে কিন্তু এইটা বুঝাইছে। তো ক্রিটিসিজমের প্রতিটা প্রশ্নই কিন্তু তোমাকে মানে কেয়ারফুলি বুঝতে হবে যে এখানে কি বুঝছে, মানে কি বলতেছে। ইট মিনস দ্য আর্ট অফ রাইটিং পোয়েট্রি। এই পোয়েট্রিক্স মানে হলো কবিতা লেখার যে শিল্প, এটাকে বোঝায়। তুমি এভাবে আনসারটা করতে পারো, আবার করতে পারো ইট মিনস দ্য ব্রাঞ্চ অফ ক্রিটিসিজম। এটা হলো ক্রিটিসিজমের শাখাকে বোঝায়, দ্যাট রিলেটস টু পোয়েট্রি, যেটা কবিতা বর্ণনা করে। বোঝাতে পারছি? তারপর বলছে 39 নাম্বার, হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিটার ফর এপিক? এপিকের জন্য সবচেয়ে যথাযথ মানে উপযুক্ত, অ্যাপ্রোপ্রিয়েট না বলে এখানে সুইটেবলও দিতে পারে বা প্রেফারেবলও দিতে পারে। তো এপিকের জন্য প্রেফারেবল মিটারটা কি? এটা হলো হিরোইক হেক্সামিটার। ওকে, according to Aristotle, the heroic hexameter is the right meter for epic. যদি মনে না রাখতে পারো, শুধু এতটুকু মনে রাখো, এতটুকু মনে রাখো, হেক্সামিটার, হিরোইক হেক্সামিটার। ওকে, হোয়াট কাইন্ড অফ সাফারিং ডাজ আ ট্রাজিক হিরো মিট? মানে ট্রাজিক হিরো যে ধরনের ভোগান্তিটা ভোগে, এটা কি ধরনের ভোগান্তি ভোগে, কি ধরনের ভোগান্তিটা ভোগে? এই ভোগান্তিটা সে মেন্টালি মানসিকভাবে ভোগে, স্পিরিচুয়ালি আত্মাধিকভাবে ভোগে, ইমোশনালি ভোগে, এবং অর ফিজিক্যালি শারীরিকভাবে ভোগে। তো আর ট্রাজিক হিরো সাফার্স মেন্টালি, স্পিরিচুয়ালি, ইমোশনালি অর ফিজিক্যালি। ওকে, এই জিনিসটা কিন্তু তোমাদের সাজেশন না, এটা আমি একটু বাইরে থেকে আনছি। 40 অবধি সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা জানো? 40 অবধি সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা জানো? আর প্রশ্ন যার যেটা সেটা ক্লাসের শেষে করবা, কারণ এর মাঝখান দিয়ে আমার প্রশ্ন, তোমাদের প্রশ্ন আমার স্কিপ হয়ে যেতে পারে। আমি তো এখন ক্লাস করছি। 40 অবধি সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা জানাও। 40 অবধি। যেগুলো কাছাকাছি এগুলো সাথে সাথে দিয়ে দিচ্ছি। ওকে, মেজর আর কোয়ান্টিটেটিভ। হোয়াট ইজ অ্যানাগনোরিসিস? এটা হলো কি? ইট ইজ আ মুভমেন্ট ইন আ প্লে। এটা হলো একটা নাটকের মধ্যে একটা মুহূর্ত, ওর আদার ওয়ার্ক অথবা অন্য কোনো কাজে, অন্য কোনো সাহিত্যের ব্রাঞ্চের মধ্যে হয় না ক্যারেক্টার মেক্স আ ক্রিটিক্যাল ডিসকভারি। যখন একটা ক্যারেক্টার একটা সত্য, মানে সে অজ্ঞ ছিল, একটা ব্যাপার সম্পর্কে সে অবগত ছিল না, পরে সে একটা ব্যাপার সম্পর্কে অবগত হয়েছে, এটাই মূলত কি অ্যানাগনোরিসিস, বা এটাকে ডিসকভারিও বলা যায়। এটা মনে হয় হ্যান্ডনোটেরটা বেটার, দাঁড়াও হ্যান্ডনোটেরটা আমি একটু দেখে নেই। এটা মনে হয় 2021 আসছিল। হ্যাঁ, স্টার্টলিং ডিসকভারি দ্যাট প্রডিউসেস আ চেঞ্জ ফ্রম ইগনোরেন্স টু নলেজ। হ্যান্ডনোটেরটা বেশি বেটার, দাঁড়াও এখানে লিখে দিচ্ছি। This is the startling
that produces a change from ignorance to knowledge. ওকে, তো এই ডেফিনেশনটা, দ্বিতীয় ডেফিনেশনটা বেশি মানে বুঝতে পারবো আর কি। তারপর 42 নাম্বার, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রিপ্রেজেন্ট মিন ইন দিস কন্টেস্ট, মানে এই যে টেক্সটটা পোয়েট্রিক্স, এই পোয়েট্রিক্সের মধ্যে রিপ্রেজেন্ট ওয়ার্ডটা কি বুঝাইছি, এটার অর্থটা কি? ইমিটেট, অনুকরণ করা, কপি করা, নকল করা। ওকে, তারপর হোয়াট ইজ নেক্সট ইন ইম্পর্টেন্স টু প্লট, প্লটের পরের দ্বিতীয় কার গুরুত্ব, প্লটের পরে দ্বিতীয় গুরুত্বে কোন মেজর এলিমেন্টসের, ক্যারেক্টারের। হোয়াট ইজ প্লেজার প্রপার টু, মানে কোন ফর্ম থেকে, কমেডি নাকি ট্র্যাজেডি, কোনটার থেকে আমরা প্লেজার, আনন্দ পাই, এটা হলো কমেডি থেকে। প্লেজার ইজ প্রপার টু কমেডি, নট টু ট্র্যাজেডি। তো সকলের কাছে 45টা ক্লিয়ার হয়েছে। এখানে কিছু কিন্তু আমি এক্সট্রা আনছি, তো এক্সট্রা দেখবা এগুলো। আচ্ছা, আর নাই, এটা শেষ, এরিস্টটল শেষ হয়ে গেছে, না আর পড়াবো না এখানে এইটি। আচ্ছা, সেট সাজেশনের এখানে কিন্তু ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস, এই কথাগুলো আনছি না। যে টাইপ করে দিছো সে মনে হয় মিস্টেক এটা করো নাই, তো আমিও এটা খেয়াল করি না। এখন আমার মনে হয়েছে যে এইগুলো তো এখানে নিয়ে আসা হয়েছে না। তো যারা এগুলো টাইপ করে দিছিলা মানে প্রশ্নগুলো, তাদেরকে থ্যাঙ্কস। আর আমি আমার পরবর্তীতে এটা টাইম কম লাগছে, শুধু উত্তরগুলো আমি করছি। আর একজনে যে প্রিফিক্স টু শেক্সপিয়ার করছো সে উত্তরও লিখে দিচ্ছ, তো তাকেও ধন্যবাদ। এই উত্তরগুলো আমার এডিট করতে তেমন টাইম লাগবে না। তো ইউনিটি অফ টাইম কি, ইউনিটি অফ প্লেস কি, ইউনিটি অফ অ্যাকশন কি, এটা সকলে অবশ্যই মনে রাখবা, নলেজ অবশ্যই রাখতে হবে। ওকে, বুঝতে পারছি? এটার পিডিএফ শেয়ার করবো না এখন, কারণ এখানে তো এই যে নিচে দেখো না আরও আছে, এগুলো তো আমি এডিট করি নাই। পিডিএফ করলে হয়েছে একটা ছেঁড়াবের একটা অবস্থার সৃষ্টি হবে। আমি আপাতত আজকে তোমাদেরকে পিকগুলো প্রোভাইড করব, দেন 5টা টপিক কমপ্লিট করে দেন পিডিএফ দিব। অ্যানাগনোরোসিস মানে হলো অ্যানাগনোরিসিস ইজ দ্য স্টার্টলিং ডিসকভারি, মানে হঠাৎ করে যে আমরা একটা আবিষ্কার, একটা কি আমরা একটা বিষয় জানি না, কিন্তু হঠাৎ করে এই বিষয়টা সম্পর্কে আমরা অবগত হয়ে যাই হঠাৎ করে, এটাই বোঝাচ্ছে যে স্টার্টলিং ডিসকভারি দ্যাট প্রডিউসেস আ চেঞ্জ ফ্রম ইগনোরেন্স টু নলেজ, যেটা মূলত অজ্ঞতা থেকে আমাদেরকে আলোর দিকে নিয়ে যায়। এই যে কিং ইডিপাস তার রিয়েল প্যারেন্টেজ সম্পর্কে কিছুই জানতো না, কিন্তু হঠাৎ করেই যখন কি মেসেঞ্জার আসছিল যে তার পালিত বাবার মৃত্যু সংবাদ দিতে, তখন কিন্তু কি করছিল, সে তার রিয়েল প্যারেন্টেজ সম্পর্কে অবগত হয়েছে। এই যে সে তার বাবা মা কিন্তু পলিবাস এবং মেরোপিকেই জানতো, এটা সে অজ্ঞ ছিল, তার রিয়েল প্যারেন্টেজ সম্পর্কে সে বুঝতো না, জানা ছিল না তার, কিন্তু মেসেঞ্জারের মাধ্যমে সে কি করছে, এটা ডিসকভারি করছে। তার মানে এই ব্যাপারটাই মূলত এখানে অ্যানাগনোরিসিস। বুঝাতে পারছি? বুঝছো? যে একটা বিষয় সম্পর্কে আমি জানি না, আমি অজ্ঞ, আমি একটা বিষয় সম্পর্কে অবগত না, কিন্তু হঠাৎ করে একটা বিষয় সম্পর্কে আমি জ্ঞাত হয়ে গেছি, মানে জেনে গেছি, এটাই মূলত অ্যানাগনোরোসিস বা ডিসকভারি বলা হয়। এগুলো হলো গ্রিক ওয়ার্ড, ইয়ারতে দেখবা কিনা টেক্সটের ক্লাসগুলোতে দেখবা গ্রিক ওয়ার্ড, পাশাপাশি কিন্তু ভিতরে ইংলিশ ওয়ার্ডসও লিখে দেওয়া হয়েছিল। তো সকলের কাছে ব্রিফগুলো কি ক্লিয়ার হয়েছে? আর হ্যাঁ, যে এখানে দেখো এগুলো একটু ছেঁড়াবের অবস্থায় আছে, তো এগুলো তো আমি দিতে পারবো না, কারণ এগুলো যতদিন ক্লিয়ার না করা হচ্ছে তাহলে দেখা যাবে যে তোমাদের এখানে কি হয়ে যাবে, পিডিএফ দিলেও কোনো লাভ হবে না। তো আপাতত আজকে তোমাদেরকে পিকই দিব,
আজকে তোমাদের পিক দিব, পরবর্তীতে 5টা টপিক কমপ্লিট করে দেন হলো পিডিএফ প্রোভাইড করে দিব। তখন যদি তোমাদের মনে হয় এটা প্রিন্ট করে পড়বা বা কি জুলাই রাখবা, যেটা খুশি সেটা পরবর্তীতে তোমরা এটা করো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কে জানি মাঝখান দিয়ে লিঙ্গুইস্টিক্সের কি প্রশ্ন করছিল বলো। লং ভাওয়েলসের, এটা হলো লং ভাওয়েলসটা যে তোমাদের স্যাট সাজেশনে দেওয়া হয়েছে, এই স্যাট সাজেশনের লং ভাওয়াইল মানে গুগল কইরাও পাই নাই যে সাউন্ডগুলো এখানে বলছে, বা অন্য কোনো মিডিয়ামেও এই সাউন্ড পাই নাই। কিন্তু আমরা যখন মনোপথংস পড়ছিলাম,